শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে কৌশল। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায় এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। প্রথমেই ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে কৌশল। আজকে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল, বেশ কিছু ইউনিয়ন পরিষদের। এই যে আমরা বিগত কয়েক সময় থেকেই দেখছি, মানে কিছুদিন থেকেই দেখছি বলা যায়, সেটি হচ্ছে আপনারা নির্বাচন থেকে সরে আসছেন। এর আগে দেখা গেছে আপনারা নির্বাচন থেকে সরে আসছিলেন, মাঝখানে আবার নির্বাচনে অংশ নিয়েছিলেন, এখন আবার নির্বাচন থেকে সরে আসছেন। এগুলো কি আপনাদের মানে আন্দোলনের অংশ বা রাজনীতির কোনো অংশ কিনা, রাজনীতিক কোনো কৌশল কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সাথে যারা সহ আলোচক আছেন এবং দর্শক সহ আপনি যারা পরিচালনা করছেন, আপনাদের প্রত্যেককে দেখেন, আমরা নির্বাচনে থেকে সরে এসেছি। আপনি 2014 নির্বাচনটা যদি দেখেন, যে 2014 নির্বাচনটা কিরকম হয়েছিল, 2014 নির্বাচনের আগ পর্যন্ত 2000 তার আগের নির্বাচনটা যদি ধরেন 8, তার আগে পর্যন্ত আওয়ামী লীগই আপনার তত্ত্বাবধায়ক নিরপেক্ষ একটা নির্দলীয় সরকারের জন্য জামাত এবং অন্যান্য দলকে সাথে নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে আন্দোলন সংগ্রাম করছিল। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মাননীয় চেয়ারপারসন, উনি কথা দিয়েছিলেন এবং কথা রেখেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংযোজন করা হয়েছিল সংবিধানে। এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যে অধিক গ্রহণযোগ্য সেটা ইতিমধ্যেই প্রমাণিত সত্য। কিন্তু তখন 96 কিংবা 95 এর পত্রপত্রিকায় আপনারা যদি দেখেন, দেখবেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, উনি কিন্তু বারবার বলেছেন যে একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। অথচ তারপর তারাই আবার ক্ষমতায় এসে কি কারণে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে এইভাবে বিলুপ্ত করে দিল। ওনাদের পক্ষ থেকে বলা হয় আপনারা ব্যবস্থাটিকে বিতর্কিত করেছেন। আমরা কেমন করে ব্যবস্থাটাকে বিতর্কিত করলাম? বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে পরবর্তীতে যে সব কার্যক্রম হয়েছে, পর আজকে 12 বছর তো আওয়ামী লীগ যেভাবেই হোক ক্ষমতায় আছে, কই ওনারা তো কমায়নি। কাজে এইসব কথা বলে তো লাভ নেই। আর অন্যান্য উন্নত দেশেও বিচারপতিদের বয়স তারা আমৃত্যু সে আসনে থাকেন, সেটাও আমরা জানি। সেটাই আমি যাচ্ছি না সেই বিতর্কে, কারণ আপনি যেভাবে ডিপেন্ড করছেন, আশা করি আমাদের বিএনপির বেলায়ও করবেন, সেটা অবশ্য দেখি না। স্পষ্ট হওয়া দরকার, এই জন্য আপনাদের নিশ্চয়ই বক্তব্য আছে। না না, ঠিক আছে। দেখেন, 2014 নির্বাচন, 153 জন বিনা ভোটের এমপি। এখন প্রতিদ্বন্দ্বিতাও লাগে না, ভোটও লাগে না। 2018-তে আমরা দেখলাম কি, নিশিরাতে, নির্বাচনের আগের দিন রাতেই প্রশাসন এবং তাদের যারা আছে বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, তারা মিলে ব্যালট ভরে দিয়েছে। সেটা তো বিবিসি বাংলা বলুন কিংবা আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচ, মার্কিন যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশের 17 কোটি মানুষ দেখেছে। এখন নির্বাচনটা কোথায় আছে আসলে? নির্বাচনের নামে যে তামাশাটা হচ্ছে, জনগণের পয়সা, টাকা পয়সা। এই যে কিছুদিন আগে কুমিল্লার 7 আসনে একটা নির্বাচন হলো না, আজকেই বোধহয় গেজেট হয়েছে, কুমিল্লার সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা ভোটে আপনার নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়। এখন মানুষ আসলে জেনে গেছে যে আওয়ামী লীগের যেই প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী হলেই সে আপনার সেই নির্বাচনের নামে যেটা হয় সেখানে জয়লাভ করবে। কারণ কি? কারণ আর তো কেউ নেই তাদের সাথে। 160টা ইউনিয়ন পরিষদের মধ্যে শুধু বাগেরহাটে 38টা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তা আপনি যে বললেন যে আমরা নির্বাচনে যাই না, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন যে গ্রহণযোগ্য হতে পারে না, সেটা তো ইতিমধ্যেই প্রমাণিত। এর মধ্যেই তো এটা বাংলাদেশের মানুষ দেখেছে, মর্মে মর্মে
উপলব্ধি করছে। এখন তাদের আওয়ামী লীগের ওনারা একজন বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, তথ্যমন্ত্রী। আবার জাতিসংঘ বলেছেন বাংলাদেশ চাইলে আগামী নির্বাচনে সহায়তা দিতে প্রস্তুত, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষই ঠিক করবে নির্বাচনটা কিভাবে হবে। এই নির্বাচন কমিশন যেটা আছে এটা কি একটা ছোট জগন্নাথ, সেটা তো আমরা সবাই জানি। এখন নির্বাচন কমিশন একটা আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে প্রধান বিরোধী দল 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে জেলে বন্দি করে রেখে তারা যে নির্বাচনটা করেছে, আর তার আগে 153 জন বিনা ভোটের যে নির্বাচন হয়েছে, এখন তো আপনার দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনের একটা ছোট্ট পরিসংখ্যান আমি যেটা দিলাম, সেখান থেকেই যে বাংলাদেশে আজকে নির্বাচন ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের দেশে নির্বাচন নামে কিছু নেই, কেবলমাত্র ক্ষমতাসীন দলের সদস্য হলেই আপনার তাকে জয়ী ঘোষণা করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি অধ্যাপক অপু উকিলের কাছে। অধ্যাপক অপু উকিল, আপনি শুনছিলেন। আসলে যে যাই বলুক, একটি বিষয় তো একেবারেই স্পষ্ট, আমরা দেখছি নির্বাচনী ব্যবস্থার আস্থাহীনতার যে বিষয় ভোটারদের, সেইটি যেমন রয়েছে কিছুটা, পাশাপাশি বেশ কিছু জায়গায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় কতটা কাম্য, আমরা তো এরকমটি প্রত্যাশা করছিলাম না। আসলে মুন্নিয়াপার শেষ বাক্য দিয়ে আমি শুরু করি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের গণতান্ত্রিক যে সমাজ কাঠামো ছিল, ৭২-এর যে সংবিধান ছিল, বাংলাদেশের যে গণতন্ত্র উত্তরণের অগ্রযাত্রা স্বাধীনতার পর বঙ্গবন্ধু রচনা করে গিয়েছিলেন, সেই পথকে বঙ্গবন্ধুর হত্যার পর রক্তের মধ্য থেকে দাঁড়িয়ে জিয়াউর রহমান হানা ভোটের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে সায়েম সাহেবকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করে, কখনো বা মিডিয়া কু করে অস্ত্রের জোরে সংবিধানকে কেটে ছেটে ডাস্টবিনে ফেলে দিয়ে ইমার্জেন্সি ঘোষণা করে, ইমার্জেন্সি দিয়ে অস্ত্রের মুখে প্রতি রাতে মানুষ হত্যা করে দেশ পরিচালনা করে নির্বাচন ব্যবস্থাকে বাংলাদেশের মাটিতে কলঙ্কিত করেছিল। আবার দেখুন, এই সামরিক শাসক স্বৈরশাসকের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন আন্দোলন করে সেই স্বৈরশাসকের পতন করা হলো, সেখানে বিএনপি হচ্ছিল। তারপরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে 96-এ আবার ক্ষমতা সেই স্বৈরশাসকের কাছে আবার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য 96-এ নির্বাচন না দিয়ে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলো, এবং সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি রশিদকে নির্বাচিত করে, এমপি হিসেবে নির্বাচিত করে, বিরোধী দলীয় নেতা হিসেবে পার্লামেন্টে নিয়ে পাকিস্তানিদেরকে খুশি করলো। অধ্যাপক অপু উকিল আপনি বলবেন, অধ্যাপক অপু উকিল আপনি বলবেন। না না, আপনি বলবেন, অবশ্যই বলবেন। আমি জাস্ট একটি বিষয় যুক্ত করি, আপনি অবশ্যই বলবেন। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয় 15 ফেব্রুয়ারি নির্বাচনটা আপনাদের দাবি পূরণের জন্য অনিবার্য ছিল, সেই বিষয়টা আমি সেখানে আসছিলাম। জি, এই 15 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে বেগম খালেদা জিয়া স্বেচ্ছাচারিতার জন্য যে নির্বাচন হলো, সেটি কিন্তু 1.5 মাসের মাথায় বাংলাদেশের জনগণের রোষানলে পড়ে সেই সংসদ প্রশ্নস হয়ে বেগম খালেদা জিয়াকে বেরিয়ে আসতে হয়েছিল। ওই সময়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি রাজপথে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ তুলেছিল, জননেত্রী শেখ হাসিনা তুলেছিলেন, এবং তখন বেগম খালেদা জিয়া ব্যঙ্গ করে বলেছিল নিরপেক্ষ বলতে কেউ নাই, আর নিরপেক্ষ শিশুরাও পাগল আর শিশুরা হচ্ছে নিরপেক্ষ। এই যে বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল। কিন্তু জনরোষে পড়ে গভর্নমেন্টের ফর্মুলা সেদিন করতে হয়েছিল, এবং নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আমার আজকের দিনে যখন সেই ডিজিটাল বাংলাদেশ, সেই সমস্ত অনাচার, অবিচার, জুলুম, অত্যাচার, দুর্নীতি, ঘুষ, মানুষ হত্যা, এই যে রাজনীতিটা ছিল, সেখান থেকে যখন বেরিয়ে এসে আজকে উন্নয়নের পথে বাংলাদেশের মানুষ সুখী শান্তি পাচ্ছে, একটি গৌরবময় অধ্যায় রচনা করেছে বাংলাদেশ। সেই বাংলাদেশে দাঁড়িয়ে যখন আবার সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তোলা হয় ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে থেকে, তখন কিন্তু যারা এই দাবিটি তোলে তারা তাদেরকে নিয়ে মানুষ আসে, এবং তারা নিজেরাও নিজেদের বিবেক থেকে
বিশ্বাস থেকে এই কথাটি বলে না। বিএনপির যারা এই দাবিটি কথা বলছেন তারা, আমি মনে করি যে তারা নিজেদের কথাই বলছেন না। লন্ডন থেকে তাদের এক এক সময় এক এক ফর্মুলা দেওয়া হয়, সেই ফর্মুলা অনুযায়ী তাদের চলতে হবে। তার জন্য দল থেকে বের করা হয়, ভোট নিতে দেওয়া হয় না, পার্লামেন্ট নির্বাচিত হয়েও পার্লামেন্টের চাপকে যেতে দেওয়া হলো না, এরকম কর্মকাণ্ড হয়। এই সরকারের আওয়ামী লীগ যেটি মনে বলেছেন যে নির্বাচন হবে 2024-এর জানুয়ারিতে, মেয়াদ শেষের আগেই 3 মাস থাকবে, সেই 3 মাসে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন অনুষ্ঠিত করবে শক্তিশালী যে নির্বাচন, ডিজিটাল যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন, এবং সরকার নির্বাচনের সময় সংবিধান অনুযায়ী রুটিন করে কাজ করবে, সুষ্ঠু নির্বাচন করবার জন্য সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে বিএনপি যদি তাদের এই দাবিগুলো তো তোলে, এখন এই দেশের জনগণ তাদের এই দাবি থেকে পাগলামি ছাড়া আর কিছু মনে করবে না। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব এম এ আজিজ, আমরা বড় দুই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তাদের কথা শুনছিলাম, সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয় যে এই যে রাজনৈতিক, যে আমরা রাজনীতিতে যে কৌশলের কথা বলছি, সেই কৌশলে আসলে বিরোধী দল হিসেবে বিএনপি কতটা এগিয়ে যেতে পারছে বা কৌশল নির্ধারণ কতটা সঠিক পথে আছে বলে আপনি মনে করেন? বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে, নির্বাচন থেকে পিছিয়ে আসছে, সব কিছু মিলিয়ে কী মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। বিএনপির সিরিজ মিটিং হয়েছে, এটা আমি ফলো করেছি। বিষয়টা হলো যে নিশ্চয়ই মুন্নি আপাও ছিলেন। স্বাভাবিকভাবে বিএনপির যে প্রধান আলোচনার বিষয় সেটা হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি ইত্যাদি। কিন্তু এখানে যেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও ঘটে, বিএনপির ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, যে বিএনপি যে এই দাবিগুলো বাস্তবায়ন করতে পারে নাই, এর ত্রুটিগুলো কোথায় 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 ব্যর্থ হয়েছে বিএনপি, কোন কোন ভুল করেছে, এই বিষয়টা কিন্তু আলোচনায় আসে নাই। অর্থাৎ ওখানে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন স্কাইপে, তিনি অসন্তুষ্ট হতে পারে এমন কোনো বক্তব্য কিন্তু কারো মুখ থেকে বেরোয় নাই। ঠিক আওয়ামী লীগের ক্ষেত্রেও এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে কারো তিনি অসন্তুষ্ট হতে পারেন এমন কোনো কথা কোনো নেতা বলতে পারবেন না। এমনকি আমাদের সাংবাদিকদেরকে যখন প্রেস কনফারেন্সে ডাকা হয়, আগে আমরা দেখতাম যে সাংবাদিকদের প্রেস কনফারেন্স ডাকলে কি প্রশ্ন করে, কি সমস্যায় পড়ে, এভাবে অনেকটা চিন্তায় থাকতো। এখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে তাকে ধন্যবাদ জানানো হয় যে তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। এটা হলো এখন সাংবাদিকদের অবস্থা। অর্থাৎ সারা দেশটার, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আওয়ামী লীগ এবং বিএনপি দুটোর দলের মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাব, এবং সেই সাথে সবগুলো ছোট বড় দল, কোনো রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই। কিছুটা আছে বামপন্থীর মধ্যে, কিছুটা আছে। তা এখন এরা সবাই সবসময়, উভয় দল বিশেষ করে যারা সরকারে যাবে এবং আসার সম্ভাবনা, এরা কিন্তু প্রত্যেককেই গণতন্ত্রের ব্যাপারে সব সময় নসিহত করে, গণতন্ত্রই রক্ষা করতে চায় সবাই, কিন্তু গণতন্ত্রের মধ্যে কেউ নাই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আওয়ামী লীগ মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম রক্ত দিয়ে আপনার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির জন্যে শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিল। সেই আওয়ামী লীগ দেখেন সেই জায়গায় আর নাই। আপনি যদি বলেন স্বাধীনতার ঘোষণাপত্রে আওয়ামী লীগ নাই, আপনি যদি বলেন সংবিধানের মৌলিক নীতির মধ্যে আওয়ামী লীগ নাই, আপনি যদি বলেন সংবিধানের প্রস্তাবনার অঙ্গীকারে আওয়ামী লীগ নাই। এবং আওয়ামী লীগ ছিল সারা জীবনের কর্মী নির্ভর দল, এখন আওয়ামী লীগ হয়ে গেছে আমলা এবং ব্যবসায়ী নির্ভর দল। এখন বিরোধী দলের প্রতিপক্ষ হচ্ছে আমলারা, রাজনীতিবিদ না। এই হলো বড় সমস্যা। সেখানে আওয়ামী লীগ যে আগে গণতন্ত্র চর্চা করেছে সেই জায়গায় কিন্তু আওয়ামী লীগ নাই। সুতরাং বিরোধী দলের জন্য কোনো স্পেস নাই। রাস্তায় নামলে বিরোধী দল, বহুদলীয় গণতন্ত্রে কি হবে? আপনার শরীরের ডান হাত এবং বাঁ হাত,
এখন একটা হাতকে বিকল করে তো গণতন্ত্র হয় না। এখন ছোট বড় কোনো বিরোধী দলকে রাস্তায় নামতে দেওয়া হয় না। সুতরাং অ্যাটিটিউডটাই এমন হয়েছে যে যতক্ষণ পারেন প্রেশার দিয়ে চাপে রেখে যতক্ষণ পর্যন্ত পারা যায় সরকার চালানো, এবং আমলা এবং ব্যবসায়ী নির্ভর আইন শৃঙ্খলা বাহিনী মধ্য দিয়ে সব কাজ করা। আমি যেমন শুনে ধরেন, আসি। আমি শেষ করি, করোনায় দেখেন সব সেক্রেটারি দায়িত্বে, পলিটিশিয়ান নাই। টিআইবি বলছে সংসদে 5% আপনার রাজনীতিবিদ, 61% ব্যবসায়ী। বিচারপতি আপনার হাবিবুর রহমান মারা গেছেন, তিনি বলছেন যে সংসদীয় গণতন্ত্রকে এমনভাবে সাজানো হয়েছে যাতে গণতন্ত্র না থাকে। অর্থাৎ তিনি সংবিধানের 55 অনুচ্ছেদ এবং 70 অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হন তিনি পার্টি চিফ, তিনি সংসদীয় দলের চিফ, তিনি পার্লামেন্টের চিফ, তিনি সরকার প্রধান। অর্থাৎ এই সংবিধানই এক ব্যক্তিকে কর্তৃত্ববাদী করে তোলে। সেখানে গণতন্ত্র সময়ের জন্যই না কেবল, এটা তো দীর্ঘদিন থেকেই চলে এই আসছে এই প্র্যাকটিসটা ব্যবস্থা। ধীরে ধীরে এই জায়গায় আসছে। এখন যে জায়গায় এসে গেছে, এখন আর অপোজিশনের জন্য কোনো জানালা খোলা নাই। সুতরাং অপোজিশন এখন এই সরকারের বিরুদ্ধে যে দাবিগুলি আপনার বিএনপি করলো, এই দাবিগুলো পূরণের জন্যে এই নেচারের, এই চরিত্রের সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বাস্তবায়ন করানো, সেই চরিত্রের রাজনৈতিক দল কিন্তু বিএনপি নয়। সুতরাং বিএনপির জন্য আরও ভাবতে হবে, আন্দোলনের কৌশল ঠিক করতে হবে। কারণ যে কৌশলগুলোর নিচে এটা সনাতনী কৌশল আমার কাছে শুনে মনে আসি। হয়েছে। সুভাষ সিংহ রায়, আপনি শুনছিলেন সবচেয়ে বড় যে বিষয়টি, একটি তো বলছেন উনি যে বিএনপি যে কৌশল নিয়েছেন সেই কৌশলগুলো সনাতনী, আর ক্ষমতাসীন দলের কথা বলছেন যে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের মধ্যে নেই, তার মূল ধারায় নেই। হঠাৎ করে আমার মনে পড়লো, তার আগে একটু বলে রাখি, সিরিজ মিটিং সিরিজ বোমা হামলার চেয়ে ভালো। কারণ বিএনপির সময় তো সিরিজ বোমা হামলা হয়েছিল। আর এম এ আজিজ ভাইয়ের কথা অনুযায়ী মনে হচ্ছে যে তিনি কিছুটা মাওবাদী হয়ে যাচ্ছেন, ওই ইঙ্গিতই করছেন। মাও সেতুং একবার কর্মী সভায় বলেছিলেন যে রাজনীতি কোনো ভোজসভা কিংবা বিলাস নয়, ইহা একটু উগ্র মস্তিষ্কের কারবার। ইহা দ্বারা এক শ্রেণী আরেক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে, অতএব উহা অত সভ্য, অত ভদ্র, অত মার্জিত হতে পারে না। এখন তিনি সনাতনী ধারার বাইরে এসে কিভাবে আন্দোলনের কৌশল নির্ধারণ করবেন, একজন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ হিসেবে সেই পরামর্শ তিনি দেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এখন কোন ইঙ্গিত দিয়েছেন পরবর্তীতে আমরা জানতে পারবো। এটি খেয়াল রাখা দরকার, রাজনীতি বাংলাদেশের যেই ধারায় বিকশিত হয়েছে সেখানে অনেকগুলো ব্যত্যয় আছে। দুইটি বড় দল বলে হচ্ছে, দুইটি বড় দল কোনটা ছোট দল কোনটা বড় দল এই ব্যাখ্যা আমি যাচ্ছি না। বলা হচ্ছে যে দুই বড় দল বিপরীতমুখী রাজনীতির ধারায় অবস্থিত, এবং মানুষ জানে যে একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী ধারার রাজনীতি, আর একটা হচ্ছে আওয়ামী লীগ ধারা, এবং সেটা মুক্তিযুদ্ধের বিপক্ষের ধারার সাথে প্রচণ্ডভাবে সম্পর্কিত। প্রচণ্ড শব্দটি ব্যবহার করছি। আমার মুন্নিয়াপা অনেকগুলো কথা দিয়ে শুরু করেছেন, এবং এই বক্তব্যগুলো রাজনীতিবিদদের খারাপড়ি থোর, থোরবড়ি খারার মতোই। এ কারণে বেগম খালেদা জিয়া নাকি কথা দিয়েছিলেন, কথা রেখেছিলেন। মুন্নিয়াপাও তখন দেখেছেন, আমরাও দেখেছি, রাজপথে ছিলাম। একসময় তো খুব ঘনিষ্ঠভাবে রাজনৈতিক কর্মী ছিলাম, স্বাভাবিক কারণে অনেকগুলো বিষয় জানি আমরা। আপনাকে মনে পড়ে জনতার মঞ্চ যখন গড়ে উঠেছিল সকল পেশাজীবীদের সমন্বয়ে, তার বিপরীতে বিএনপি কিন্তু একটা গণতন্ত্রের মঞ্চ তৈরি করেছিলেন পল্টনের সামনে। সেই মঞ্চে কিন্তু বিএনপি দাঁড়াতে পারেনি। জনরোষ, যেটা অধ্যাপিকা উকিল বললেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে কি বলেছিলেন, যেটা অধ্যাপিকা উকিল খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন যে পাগল আর শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকার বোঝে না। যাই হোক, এই পুরনো কাসম দিয়ে নাইবা ঘাটলাম। রাজনীতিতে যে সহমর্মিতার জায়গাটি থাকে, একে অপরের প্রতি যে যেটাকে বলা হয় আর্ট অফ পারসিউশন, আর্ট অফ কম্প্রোমাইজ, সেই জায়গায় বাংলাদেশের রাজনীতি নেই। এই কারণে আপনি দেখেন বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন কাজী হাবিবুল হক। তিনি এবার বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক প্রকাশনায়
তিনি একটা লেখা লিখেছেন। তিনি বলছেন, তিনি অবাক হয়ে গেছেন যে এই ওয়াহিদুজ্জামান, নিশ্চয়ই আমরা দর্শকরা সবাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, প্রায় সবাই। সেখানে ওয়াহিদুজ্জামান নামে ফরিদপুরের একজন প্রবল পরাক্রমশালী মুসলিম লীগের নেতা ছিলেন এবং বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে অন্তত 6 থেকে 7 বার তার কথা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। মানে এমনভাবে তাকে নাজেহাল করবার চেষ্টা করেছে। সেই ওয়াহিদুজ্জামানের ছেলে ওয়াসিম আলিমুজ্জামান, তিনি বঙ্গবন্ধু সরকারের সময় টাকা উচ্চশিক্ষার জন্য তার প্রস্তাব এসেছিল। কর্মকর্তারা ভীত ছিলেন যে এটা বঙ্গবন্ধু সামনে দিবেন কিনা। বঙ্গবন্ধু তাকে ডাকিয়েছিলেন, ডাকিয়ে প্রথম বলেছেন, তোমাদের যে ঢাকায় বাড়িটা আছে সেই বাড়িটা বিক্রি করতে পেরেছো কিনা। তারা বিক্রির জন্য খবর পেয়েছিলেন। তাকে তো ওই উচ্চ পদে দিয়েছেন এবং সকলকে টেলিফোন করে বলে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে এর জন্য কোনো রকম ব্যত্যয় না ঘটে। এটা হচ্ছে রাজনীতির ধারা। সেই ধারার বিপরীতে বাংলাদেশের রাজনীতি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে চলে গেছে। বলা হয় একে অপরের নির্মূলে রাজনীতি করা হয়, বলা হয়ে থাকে, কিন্তু ব্যাপারটা তো তা না। ব্যাপারটা হচ্ছে বঙ্গবন্ধু রাজনৈতিক দল এবং বঙ্গবন্ধু সৈনিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা একটা বড় ক্ষত। ওই যে বিভক্তির যে রেখা, এই বিভাজনের রেখা, সেই রেখা তো একদিন হয়নি। অতএব আজিজ ভাই যেই বিষয়ে বলেছেন, আমি যদি তার ইতিবাচক অর্থে নিয়ে দিই, বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র মানে কি? অনেকগুলো দল থাকবে, কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র মানে কি যুদ্ধ অপরাধীদের সঙ্গে যারা যুক্ত তারাও বহুদলীয় গণতন্ত্রের অঙ্গ। বিএনপি তো সেই সত্যটি প্রতিষ্ঠা করেছে, শুধু মন্ত্রণালয়ে বসিয়েছে তা না, একসাথে সরকার গঠন করেছে তা না। আপনি যদি খেয়াল করে দেখেন, 2018 নির্বাচন নিয়ে মুন্নিয়াপা অনেকগুলো কথা বলেছেন। 2018 নির্বাচনে ধানের শীষের প্রার্থী যারা ছিলেন, বিএনপির নিবেদিত প্রাণকর্মী যারা যারা মাঠে ছিলেন, তাদেরকে ধানের শীষে মার্কা দেওয়ার আগে 25টা মার্কা দিয়ে দিয়েছে ধানের শীষের জামাত ইসলামকে। এবং এটা তো ভয়ঙ্কর একটা এই যে বিচ্যুতি এ কারণে তার নিজের দলের প্রতীককে দিয়েছে জামাত ইসলামের হাতে। এর আগে কিন্তু বিএনপি অনেক অপকর্ম কথা আমি উল্লেখ করতে পারবো, কিন্তু বিএনপি ধানের শীষ দিয়ে দিয়েছে জামাত ইসলামকে, এটা কিন্তু আগে ঘটেনি। অতএব সেই নির্বাচনে আপনি জয়লাভ করবেন, লড়াই করার সামর্থ্য রাখবেন, এটা মনে করেন কি করে? 2014 নির্বাচন, আমি শেষ করছি, এটা জায়গা শেষ করলে জিনিসটা সম্পূর্ণতা আসবে। 2014 সালের নির্বাচন, সেই নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, আসেন আমরা সবাই দুজন মিলে ঠিক করি। আপনি সেই পদ্ধতি জাননি। আবার মুন্নিয়াপা যেহেতু বড় উকিল, তিনি একটা কথা বলেছেন, জাতিসংঘ চেয়েছেন। মানে সেই সত্য রচিবে তুমি, ঘটে যা সব সত্য নয়। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে যদি নির্বাচন আগামীতে জাতিসংঘর কোনো যে ভূমিকা রাখার সুযোগ আছে কিনা এবং সেটা চান কিনা, সরকার যদি কোনো নির্বাচন কমিশন যদি কোনো সহায়তা চায় আপনারা কি করবেন? জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, কিন্তু মুন্নিয়াপা এমন কায়দা করে বলেছেন যেন জাতিসংঘের থেকে বার্তাটি এসেছে। তা এই যে রাজনীতিটা থাকবেই, রাজনীতি থাকবে। মৌলানা ভাসানী একবার বক্তৃতা বলছেন, আজ 20 জন মানুষকে হত্যা করা হয়েছে। প্রয়াত সৈয়দ আবুল মকসুদ পাশে দাঁড়ানো, বলছে হুজুর মারা গেছে তো 2 জন, বলে আর আন্দোলনের সময় একটু বাড়াই করতে হয়। তা এখন রাজনীতিবিদরা কিন্তু বাড়াই বলেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তার এই 36 বছরের রাজনীতির জীবনে একটি অসত্য তথ্য উপস্থাপন করেননি। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ রাজনীতিটা করতে গেলে বিএনপিকে এখন ভাবতে হবে, এখন যেই দৃষ্টিভঙ্গি থেকে আজিজ ভাই বলেছেন, বিএনপিকে পরামর্শ দিয়েছেন যে অন্য পথ ভাবেন, অন্য পথ তো গিয়েছিলেন, মানুষ জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছিলেন। অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, এর মধ্যে জনাব এম এ আজিজ একটি কথা বলছেন যে আপনাদের যে সিরিজ বৈঠক, সেগুলোতে যেটি অন্যান্য অপরাপর রাজনৈতিক দলের যে সমস্যা, বিএনপির ক্ষেত্রেও উনি সেটি বলেছেন যে সিরিজ বৈঠকে আসলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিংবা নেত্রীর মুক্তি এর বাইরে থেকে আর বেরোনো যায়নি। তো সেই জায়গায় আপনি বলবেন যে আপনাদের নতুন কর্মপরিকল্পনা এবং সার্বিকভাবে আন্দোলনের রূপরেখা নিয়েও কি আপনাদের এখানে আলোচনা হয়েছে কিনা? বলবো, তার আগে একটু উত্তর দিতে হবে। এর আগে আমার 2 জন সুবক্তা, ওনারা তো বেশ
ঝাঁপিয়ে পড়ে বিএনপির সবসময় যেটা করেন তা করেছেন। দেখেন, আওয়ামী লীগের হেফাজতের সাথে সখ্যতা কিংবা আওয়ামী লীগের যিনি সেক্রেটারি ছিলেন আব্দুল জলিল সাহেবের ইসলামী দলের সাথে যেই চুক্তি, পরবর্তীতে সেই চুক্তি থেকে সরে আসা, যাই হোক, এগুলো সবই কিন্তু আমাদের স্মৃতিতে আছে। বিএনপির সময় দেশ বিদেশের ষড়যন্ত্র, এটা বললেন, হ্যাঁ, ভালো কথা। তো ষড়যন্ত্র যেটা হয়েছিল দেশে এবং বিদেশের, সেটা তো বিএনপি, সেই বাংলা ভাই বলুন কিংবা আর যারা ছিল, প্রত্যেকের বিচার তো বিএনপি করেছিল। ফাঁসির রায়ও হয়েছিল, যা পরবর্তীতে কার্যকর হয়। কিন্তু এর আগে আমার সুভাষ সিংহ রায় উনি বললেন দাদা যে বিএনপির সময় উনি খালি বোমা হামলা দিচ্ছেন, তো রমনার বটমূলে বোমা হামলা, উদিচি বোমা হামলা, এবং এরপরও আরো বহু বোমা হামলার ঘটনা পলি আর্টিজান সহ, সেগুলো তো আওয়ামী লীগের সময় ঘটেছে নাকি ভুল বললাম? বললে জানাবেন। দেখেন, অপু উকিল উনি কতগুলো কথা বললেন। আমরা জানি যে দেখেন, বাকশাল গঠন করে যখন গণতন্ত্র হত্যা করা হয়েছিল, কেবল 4টা পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই তো পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং পেপার পত্রিকা সবগুলোই ফিরিয়ে দেয়া এবং আওয়ামী লীগের নামে যে রাজনীতি করা, এগুলো তো সব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সময় হয়েছিল। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যার পর বাকশাল নেতা, আওয়ামী লীগ নেতা খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন, এবং ওনার যে মন্ত্রিসভা, সেখানে শেখ সাহেবের মন্ত্রিসভার সকলেই, অনেকেই যারা ছিল শপথ নিয়েছিল, প্রত্যেকে শেখ সাহেবের মন্ত্রিসভার সদস্য ছিলেন। খন্দকার মুশতাক সাহেব কিন্তু সারা দেশের সামরিক আইন উনি জারি করেছিলেন। সেই সময় সেনা প্রধান ছিলেন মেজর জেনারেল শফিউল্লাহ সাহেব, যিনি আওয়ামী লীগের টিকেটে পরে এমপি হয়েছেন। দেখেন, শহীদ জিয়া সেই সময় উনি ছিলেন সেনাবাহিনী ডেপুটি চিফ অফ স্টাফ। এখন ইতিহাসকে ওনারা যেভাবে মানে ওনাদের মতন করে রচনা করছেন ইদানিং, এতে করে আর ইতিহাসবিদদের কাজটা কিছুই বাকি থাকছে না। মরহুম শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে খন্দকার মুশতাকের মন্ত্রিসভায় যে শপথ অনুষ্ঠান হয়েছিল, সেখানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যাননি। বিজয়ের বেশে যারা গিয়েছিলেন তারা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য ছিল, যেটা আওয়ামী লীগের নেতারাও সংসদেও সমালোচনা করেছেন। এখন শেখ সাহেব হত্যাকাণ্ডের পরে কমপক্ষে 10 দিন, 24শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহ সাহেব কিন্তু সেনা প্রধান ছিলেন। যাই হোক, এরকম অসংখ্য, এবং আরেকটা কথা বলেছেন যে 21শে আগস্ট বোমা হামলা, আমরা তো এটা সবসময় বলি অত্যন্ত নিন্দনীয়, দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে যে 21শে আগস্টের মামলা। তবে এখানে আওয়ামী লীগ কিন্তু তাদের যে ভেন্যু ছিল সেখান থেকে সরে গিয়েছিল, তাদের দলীয় কার্যালয়ের সামনে অল্প সময়ের নোটিসে তারা এখানে তাদের সেদিনের সমাবেশটা করেছিল। এখন এমন একটা বাংলাদেশে অবস্থা যে আজকে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা কিংবা বাংলাদেশের যে ন্যায় বিচারের ধারণা বলুন অথবা মানবাধিকারের অবস্থাটা দেখেন, গণতন্ত্রটা কোথায়? আমরা যে বারবার বলছি এবং দেশে বিদেশে যে বলছে যে বাংলাদেশে আজকে বার্টেলসম্যান ফাউন্ডেশন, যে তারাও বলছে যে একটা স্বৈরতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে। কিভাবে বোঝা যাবে? প্রশ্নবিদ্ধ নির্বাচন, তো 3টা নির্বাচন আমরা যদি ধরি, তো একনায়করাও কিন্তু নির্বাচন করে, জনগণকে তারা নিয়ন্ত্রণ করে, ভোটার অংশগ্রহণ কমে যায়। তো বাংলাদেশে কি হচ্ছে? সংসদ হবে একদলীয়, হ্যাঁ, আর নিরাপত্তা বাহিনীর প্রভাব বেড়ে যাওয়া, দুর্বল প্রতিষ্ঠান, মত প্রকাশে ভয় পাওয়া, দুর্নীতি বেড়ে যাওয়া। ফাইমেল আসিল মুন্নি, আমরা এই বিষয়গুলো আপনারা বলছেন বারবার, ঠিক আছে, আমি এই পর্যায়ে আর আপনাকে সময় দিতে পারছি না। পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো উত্তরণের যে পথ, আপনারা যেই পথে হাঁটছেন তাতে করে আপনাদের ভাষায় যে গণতান্ত্রিক পথ সংকুচিত হচ্ছে সেটিকে প্রসারিত করার বা সেই জায়গা পথ প্রশস্ত করার ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা বা কি দায়, সেই বিষয়গুলো আমরা শুনবো। একটু আমরা শুনে আসি অধ্যাপক অপু উকিলের কাছে। অধ্যাপক অপু উকিল, অধ্যাপক অপু উকিল, আপনি শুনতে পাচ্ছেন? আটকে গেছে, উঠে পড়তেছে।
জি সম্ভবত শুনতে পাচ্ছে না। অধ্যাপক অপুকেল আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত ওনার সংযোগটি ওই 100 সমস্যা হচ্ছে। চলতেছে। আমরা একটু শুনে আসি। সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করি। যে কথাগুলো না, বলছিলেন ফাইমান ফাইমান হাসান হাসান। মুন্নি আপা যে কথাগুলো বলেছেন বেশ কৌশলে অনেকগুলো কথা বলেছেন, এবং যে কথাগুলো তার বলার কথা তাই বলেছেন, ব্যতিক্রম কিছু না। এমন আকারে বললেন 4টি পত্রিকা রেখে, এমন হয়ে বললেন মনে হচ্ছে যেন শত শত পত্রিকা ছিল। একজন তো সাংবাদিক এখানে উপস্থিত আছেন, যদিও পদার্থবিদ্যার ছাত্র, পরে সাংবাদিকতা এসেছেন। আপনি তো সাংবাদিক। না, আমি সম্পাদক। আজকের সম্পাদক আজকে না, হতে পারে না। আমি একটা বিষয় খুব স্পষ্ট করে বলি, তখন ঢাকা শহরে সহ বাংলাদেশে পত্রিকা ছিল কয়টা বলতে পারবেন মুন্নি আপা? 64টা। তা বাংলাদেশে মনে হচ্ছে এমনভাবে বলছেন যে পত্রিকা হাজার হাজার পত্রিকা ছিল। ঢাকা শহরে মাত্র 9টি পত্রিকা ছিল, ডেইলি, দৈনিক। উইকলি, সাপ্তাহিক। এখন সব এই কথাগুলো যখন বলা হয়, বঙ্গবন্ধু যখন কৃষক শ্রমিক আওয়ামী লীগ শোষিতের গণতন্ত্রের জন্য তিনি যে প্ল্যাটফর্ম তৈরি করলেন, সেখানে বাকশাল বক্তৃতাটা শুনলেই বোঝা যাবে বঙ্গবন্ধু কি চেয়েছিলেন। খন্দকার মোস্তাক যদি বাকশাল নেতা হয়, জিয়াউর রহমানও কিন্তু বাকশাল নেতা। কারণ একমাত্র ডেপুটি চিফ যিনি বাকশালের সদস্য হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, এবং সস্ত্রীক, এবং অসংখ্য ছবি কিন্তু আছে। এখনকার ইউটিউবের কল্যাণে, এখন আন্তর্জালের মানে ইন্টারনেটের কল্যাণে অনেক কিছু আমরা দেখতে পারি। আমি আপনার একটা বইয়ের কথা এখানেও বারবার রেফারেন্স দিয়েছি, আবার দিই। কর্নেল হামিদ, লেফটেন্যান্ট কর্নেল হামিদ, তিনি একটা বই লিখেছেন। সেই বইয়ে লেফটেন্যান্ট কর্নেল হামিদের পরিচয় আমরা সবাই জানি, কায়সার হামিদের বাবা, বিখ্যাত দাবারু রানী রানী হামিদের হামিদের স্বামী। তিনি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। উনি একটা বই লিখেছেন, 3টি অভ্যুত্থান, কিছু না বলা কথা। না বলা কথার একটা কথা বলি, জিয়াউর রহমানের যখন 1975 সালের জানুয়ারি মাসের দিকে তার পোস্টিং হয়ে যায় পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে, কারণ তার এই ছলাকলা এগুলো কিন্তু সরকারের উচ্চ মহলে কিন্তু জেনে গিয়েছিল, যে কারণে এই পোস্টিং ঠেকানোর জন্য জিয়াউর রহমান এমন কোনো মানুষ তার কাছে যান নাই, কিন্তু শেষ পর্যন্ত এই লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদের কাছে আসে। তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এম এ হামিদ সাহেব তখন নিয়ে যান তাকে একজন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের কাছে। সেই সাইদুর রহমান সাহেবের বেশ ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে। তিনি তাকে আপাতত এই পোস্টিংটা ঠেকিয়ে দেন। 15ই আগস্টের হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ড, 3রা নভেম্বর, 7ই নভেম্বর, এই 3টি জাতির দুর্ঘটনার পর, বিপর্যয়ের পর বেশ কয়েক মাস পরে সাইদুর রহমান সাহেব ফোন দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল হামিদকে, যে আপনাকে আমি খুঁজছি একটি কারণে, একটি কথা জিজ্ঞেস করবার জন্য, যে আপনার কারণে আজকে এই 15ই আগস্ট, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর হয়েছে। কারণ আপনি যদি জিয়াউর রহমানকে আমার সাথে পরিচয় করে না দিতেন, সে পূর্ব জার্মানিতে থাকতো, অতএব এই 3টি ঘটনা একটাও ঘটতো না। কথা অনেক বলা যাবে, এবং রাজনীতির পথের অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আপনি যেই গণতন্ত্রের কথা বলছেন, সেই গণতন্ত্রের চর্চা কি আপনি করেছেন? আপনি দেশ শাসন করেছেন রাত্রেবেলা কারফিউ দিয়ে। আপনি শত শত মুক্তিযোদ্ধা, সেনা অফিসার, বিমান অফিসার, নৌবাহিনীর অফিসারকে হত্যা করেছেন। আপনি গণতন্ত্রের কথা বলেছেন। আপনি যদি ওই যুদ্ধপ্রতিরোধী দলের জামাত ইসলাম এবং মুসলিম লীগের সাথে কয়েকটি দল যোগ করে এটা যদি বহুদলীয় গণতন্ত্র হয়, সেই গণতন্ত্র বাংলাদেশের প্রয়োজন নাই। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি আজিজের কাছে। আরেকটি ব্যাপার আমি শেষ করছি, ওই জায়গাটা জি, আপনি আসেন, তারপরও আমি একটু শুনে আসি। না, বহুদলীয় গণতন্ত্র বলতে ধরেন এখন কিন্তু 39টা নিবন্ধিত দল আছে, তার ভিতরে জামাত ইসলাম নাই। সুতরাং 39টা দলকে তো দাদা মানবেন, যে বহুদল বলতে 39টা তো বহুদল, সেই দলগুলো কি মাঠে আছে? না, এই যুক্তি ঠিক আছে, কিন্তু না, নাই। আপনার ওই আগের যে সুতরাং যুক্তি, সেই আবার যুক্তিটা জামাত বলছেন যদি যে বলেন, জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমি বলা বলছি হচ্ছে। আপনার বিএনপির যে সিরিজ মিটিং হয়েছে, সেখানে জামাতের সাথে যে বিএনপির সম্পর্ক, সেটাও স্পষ্ট করার দাবি উঠেছে। কিন্তু আমি যদি হিসাব দেই, আপনি দেখেন বিএনপির, আমি বলবো যে তারা তাদের ইস্যুগুলোকে হাইলাইট করতে ব্যর্থ।
কারণ আপনি যদি বলেন, আমার কাছে হিসেব আছে, বিএনপির 20 দলে আছে 5টি ইসলামিক দল, আর আওয়ামী লীগের সাথে 14 দলে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আছে 29টি দল। আর যদি জাতীয় পার্টি, যেহেতু তাদের পরগাছা দল, তাদেরটা যদি ধরি, তাহলে টোটাল 63 দল ইসলামিক দল আছে আওয়ামী লীগের পাশাপাশি। অথচ এই জায়গায় বিনয়ের সাথে বলি, ইসলামী দল নিয়ে কোনো আপত্তির বিষয় না। না, আমি শুনি, আমি বলি যুদ্ধাপরাধীর দল কিনা সেটা আমি বিষয়। বলছি, ইসলামিক দল কি অপরাধ? আমি বলছি না, দল অপরাধ না। হ্যাঁ, গণতন্ত্র আমি ধর্মভিত্তিক দল বলছি থাকবেই। ধর্মভিত্তিক দল তো থাকতেই পারে। এর ভিতরে অধিকাংশই ধরেন স্বাধীনতার বিরুদ্ধে কয়টা দল ছিল? জামাত ইসলাম, নিজামে ইসলাম, দাদা আমার সে ভালো দলে, কাউন্সিল মুসলিম লীগ, খাজা খয়রুদ্দিন, এছাড়া কেউ স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। এইগুলোকে জিয়াউর রহমান বলেছেন বহুদলীয় শোনেন, গণতন্ত্র। হ্যাঁ, এখন নিজামে ইসলাম পাইবেন না, মুসলিম লীগ, খাজা খয়রুদ্দিন পাবেন না, জামাত ইসলাম আছে যুদ্ধপরাধী। তো ওনাদের বক্তব্যটা তাতে তো কোনো জামাত সন্দেহ ইসলামের নাই। বিরুদ্ধেই। কিন্তু এটা তো এখন জামাত ইসলামের ব্যাপারেও প্রশ্ন উঠেছে, কিন্তু বাকি যে দল, খুচরা দল আছে, এখান থেকে ভাগ করে করে বিভিন্ন নামে হয়েছে। এদের ভিতরে কিন্তু আগে ছিল না, কিন্তু এখন খুচরা দল বহু কিন্তু জামাতের আদর্শ নয়, বাট ভিন্ন ধরনের আদর্শ হলেও তাদেরকেও কিন্তু ওইভাবেই অ্যান্টি লিবারেশন ফোর্সেস ধরা যায়। কিন্তু এটা তো আওয়ামী না, এটা কিন্তু একটা উদাহরণ দিতে হবে। আওয়ামী লীগের উদাহরণ যে সাথে আওয়ামী লীগের- বিএনপির সাথে আছে। ঢালাওভাবে এই এটি বলবার জোট- আমার কাছে সব এটা নাম অতি আছে। সরলীকরণ, আমার সরলীকরণ। কাছে কথাটাই বলছি। সবগুলো নাম রেকর্ড আছে, আমি পড়ে না, পড়ে কোন শোনাই দেব। ব্যক্তি সরে দেব। যুদ্ধ অপরাধে এখানে যুক্ত ছিল, বিএনপির সাথে অন্য রাজনৈতিক শুধু দল করছে। বিএনপির সাথে শুধু জামাত ইসলাম আছে, এটা বড় দল। যেমন জিয়াউর রহমানের যদি বিএনপি খুচরা দল হইতো, এটা নিয়ে আলোচনা হইতো না। যেমন আজকে আলোচনা করতেছে 3টা লোক হাইলি পলিটিক্যাল, আমিও পলিটিক্সের বাইরে না, জাতীয় পার্টি হলো বাংলাদেশের আনুষ্ঠানিক বিরোধী দল, একটা শব্দ উচ্চারণ হয়েছে, কারণ জাতীয় পার্টি এখন কোনো অস্তিত্ব নাই, একটা পরগাছা দল, তাকে নিয়ে আলোচনা না। আলোচনা হচ্ছে বিএনপি নিয়ে, কারণ বিএনপির সমর্থক আছে, নিরপেক্ষ নির্বাচন হলে তারা মনে করে তারা জিতবে। আমি একটু শুনে আসছি অধ্যাপক এই অপুল জন্যই অধ্যাপক জিয়াউর রহমান নিয়ে অপুল, এত প্রশ্ন। আপনার কাছে কি মনে হয় বিএনপি কে নিয়ে এত আলোচনা কেন? এটা বিএনপির একটা মনে হয় যে তারা মানে ভোট তাদের জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু তার সেই প্রমাণটা তো জনগণ দিচ্ছে না। এই যে বেগম খালেদা জিয়াকে তার মানে কারাদণ্ড, মানে দণ্ডিত আসামি, তাকে তো করুণা করে মাননীয় প্রধানমন্ত্রী এই যে আবার 6 মাসের দণ্ড মওকুফ করলেন। জনগণ যদি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েই থাকে, তাহলে জনগণ কেন বিএনপির সঙ্গে আসছে না? আসছে না এই কারণে, এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন না, সংবিধান সংশোধন করে জেনারেল জিয়াউর রহমান 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ধর্মের অপব্যবহার করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার জন্য যে ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করবার নামে সাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো গঠন করবার জন্য পাকিস্তানি ভাবধারায় নিজেকে নিয়োজিত করলেন, এবং বঙ্গবন্ধুর খুনি যারা, সেই খুনিদের যে দল ফ্রিডম পার্টি, সেই দলকেও পর্যন্ত অন্তর্ভুক্ত হলো। সেই দলকে নিয়ে যখন এখনো শুনি যে বহুদলীয় গণতন্ত্র, তখন মনে হয় যে আজকে বাংলাদেশের জনগণ যেটি করেছে, যে বিএনপি, জামাত এবং তাদের দোসররা যারা এদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীনতাকে বিকৃত করে পাকিস্তানিদের মনোরঞ্জন করতে চায়, খুশি করতে চায়, সেই গোষ্ঠীকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। এখন যতই আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চেষ্টা করি বিএনপি একটি দল, সেখানে জামাত সংশ্লিষ্ট ছিল, এখন আবার অন্য রূপে জামাত এসেছে, সংশোধন হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে যে এদের মতাদর্শ, এদের মনোভাব হচ্ছে এদেশের স্বাধীনতা বিরোধী, সেই দল বাংলাদেশের রাজনীতি করবার কোনো অধিকার রাখে না। হ্যাঁ, জনগণকে ভুলিয়ে, জনগণকে মিথ্যাচার করে, জিম্মি করে নানাভাবে তা এই দলটি শাসন শোষণ করেছে জামাতকে নিয়ে বিএনপি, কিন্তু এখন বাংলাদেশের জনগণ আর সেই কলঙ্কিত অধ্যায় থেকে মুক্তি চায়। বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে অনেক দল, কিন্তু প্রত্যেকটি দল মনে প্রাণে বিশ্বাসে সে করে আগামীতে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো হবে, তাদের যে গঠনতন্ত্র হবে, সবকিছুতে তারা যেন স্বাধীনতার সার্বভৌমত্বকে স্বীকার করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশটি স্বাধীন হয়েছিল সেটি যেন উপলব্ধি করে, এভাবেই যেন তারা রাজনীতি করে। এর বাইরে যারাই রাজনীতি করবার চেষ্টা করবে,
এই বিএনপি জামাত জোট অতীতে যেটি করেছে, আগামী দিনে সেই গত নির্বাচনেও জামাতকে নিষিদ্ধ করলো এদেশের জনগণ, অথচ 20 জন জামাতিকে স্বতন্ত্র ভাবে বিএনপি আবার তাদেরকে পুনর্বাসিত করলো, তাদেরকে নির্বাচনে প্রার্থী করলো 20 জনকে। তো এই যে বিএনপি কাজগুলো করছে, তারা তাদের মতাদর্শ থেকে কখনোই বের হতে পারবে না, আর জনগণও কোনোদিন তাদেরকে মেনে নেবে না। নির্বাচনকে নিয়ে যখন কথা বলে তখন আমার জানতে ইচ্ছে করে, এই যে বিএনপি সিরিজ বৈঠক করলো, বৈঠক করে তাদের সিদ্ধান্ত এলো, সেই সিদ্ধান্তটা কি? তারা বলেছে কোন নির্বাচনে তারা অংশ নেবে না। অংশ না নিয়ে কি করবে? তারা আবার একটি তত্ত্বাবধায়ক সরকার চায়, সেটার জন্য তারা আন্দোলন করবে। নির্বাচনে যে দলটি যেতে সাহস পায় না, সেটি কোনো রাজনৈতিক দলের চরিত্র হতে পারে না, জনগণের সঙ্গে তারা সম্পৃক্ত হতে পারে না। দলীয় হাইকমান্ড লন্ডন থেকে বসে সিদ্ধান্ত দিয়ে দেয় নির্বাচনে যেতে পারবে না, আর টক শোতে বসে বিএনপির ভাই বোনেরা কি বলছেন, হ্যাঁ ওইখানে বিনা ভোটে জয়ী হয়ে গেল, ওইখানে ভোট পেল না। আপনাদের তো এই কথা বলবার কোনো অধিকার রাখেন না। যদি আপনারা নির্বাচনে এসে তারপরে এই কথাগুলো বলতেন। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। আমরা তো রাজনীতিবিদদের যে বক্তব্য শুনলাম, জনাব সুভাষ সিংহ রায় বেশ কিছু কথা বললেন। সার্বিকভাবে পরিস্থিতিগুলো মোটামুটি আমরা ওনারা যে বক্তব্য দিলেন তার কাছাকাছি কতটুকু রয়েছে আমরা মোটামুটি উপলব্ধি করতে পারি, কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করা যায় বলে মনে করেন? প্রথম উত্তরণ যেটা অসম্ভব সেটা হচ্ছে আগে পার্টির ভিতরে ডেমোক্রেসি আনা, যেটা বাংলাদেশে অনুপস্থিত। এটা কঠিন কাজ। তারপরেও বলবো যতটুকু আছে অন্তত পক্ষে বিরোধী দল, সরকারি দল সবাইকে ক্রিয়াশীল থাকার জন্যে আপনি যেটা বললেন সমতল মাঠ অ্যাটলিস্ট। আমরা তো আর ইউরোপের মতো এই গ্যারেজে ব্যালট বাক্স ফেলায় রাখবে কোনো পাহারাদার নাই, তারপরেও ভোট নিরপেক্ষ হচ্ছে। আর আমাদের এখানে পুলিশ গার্ড থাকে, তারপরেও নিরপেক্ষ হয় না, পুলিশ আবার সিল মারে সাথে। তো সুতরাং আমরা হঠাৎ করেই আমরা এটা করতে পারবো না, এটা রাজনীতিবিদরা পারে, আমরা পারবো না। কিন্তু রাজনীতিবিদদের কাছেই আপনি কিভাবে চাইবেন, যেটি জনাব সুভাষ সিংহ রায় বলছেন যে যেখানে আমরা একে অপরে যখনই যে ক্ষমতায় থাকছি এবং অতীতের যে ক্ষতগুলোর কথা বললেন, একটা বিভাজন রেখা যেখানে তৈরি হয়ে গেছে, একে অপরের প্রতি যেখানে আস্থাশীল হতে পারছে না, সেখানে আপনি বা কিভাবে, মানে আমরা কিভাবে প্রত্যাশা করব যে অন্যজনের জন্য ফিল্ড বা পথ তৈরি করে দেবে? বিষয়টা হলো যে অনেকগুলো সমস্যা তৈরি হয়ে গেছে। যেমন ধরেন দেশের স্বাধীনতার আগের আওয়ামী লীগ, আমি যদি বলি আওয়ামী লীগকে যদি আগে ফিরে যায় তাহলে অনেক সমস্যার সমাধান হবে। আবার যদি বলি যে স্বাধীনতার যে উপাদানগুলি এই সবগুলো কিন্তু অনুমান ভিত্তিক বলা হয়েছে। আমি যদি বলি যেমন ধরেন ভারতে দিল্লির লালকেল্লাতে আপনার যত লোকের অবদান রাখছে স্বাধীনতাতে, প্রত্যেক সপ্তাহে সাউন্ড অ্যান্ড মিউজিক সিস্টেমে সবার কথা বলা হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা বলা হয় না, কারো অবদান নেই এরকম একটা ভাব। সুতরাং যদি এইটা করা হতো স্বাধীনতার পরেই, তাহলে কিন্তু আমরা এই স্বাধীনতার বিষয় নিয়ে এত বিতর্ক কিন্তু হতো না, থাকতো না। আপনি ধরেন যে কথা দাদা আগেও বলছেন, আমি যদি প্রশ্ন করি যে এই যে 30 লক্ষ মুক্তিযোদ্ধা বা 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেলাম, আমি নিজেও মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু এটা বলা হয়েছে আমরা এটা মানি, কিন্তু আমি যদি বলি কোন ভিত্তিতে এটা বলা হলো, কোন সার্ভেতে বলা হলো, কত লোক বীরাঙ্গনা কোন সার্ভে করে করা হয়েছে, কত লোক ভারতে গেল সেখানে মারা গেছে, কত লোক আপনার মুক্তিযোদ্ধা এখনো দেখেন যারা মুক্তিযোদ্ধা, একবার এরশাদ সরকারের সময় সার্ভে হয়েছিল, সেই প্রসঙ্গটি এখন আনছেন কেন, মানে এই আলোচনার সাথে না এগুলো সম্পর্কটা কি? ইস্যু যেমন ধরেন বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের ঘোষণা, বঙ্গবন্ধু ঘোষণা, আবার বলতে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা, এই বিরোধগুলো তো মীমাংসা। এছাড়া ধরেন 15ই আগস্ট, সেখানে আমি বলবো যে এই যে ধাক্কায়া বিএনপিকে যোগ করা, তখন তো বিএনপি ছিল না, জিয়াউর রহমানের সংসদ আগেও তো বলা হয় নাই, তো তখন তো বিএনপি ছিল না, কিন্তু 21শে গ্রেনেড হামলার দায় তো বিএনপিকে নিতে হবে। সেই জায়গাতেই যাব, সেখানে সাজানো হয়েছে। সুতরাং এই যে ক্ষতগুলো আছে এগুলোর ব্যাপারে মীমাংসা লাগবে কাছাকাছি। আমরা একটু শুনে আসি। অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি।
আপনি শুনছিলেন। জি, শুনছিলাম। অনেক কথাই শুনলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাকশাল নেতা, একজন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ যিনি ছিলেন, আর আওয়ামী লীগ নেতা তখন যিনি ছিলেন সেনা প্রধান। এখন সেনাবাহিনী তো একটা সুশৃঙ্খল বাহিনী, সেখানে এই ধরনের কোনো সুযোগ কখনোই ছিল না। দেখেন, রাষ্ট্রদূত হিসাবে সরকারি চাকরি কনফার্ম হওয়ার পরে কিন্তু জেনারেল শফিউল্লাহ সাহেব সেনা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এবং তারপরে 25শে আগস্ট সেনা প্রধান হন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব। এখন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রক্ষী বাহিনী, তার কথা তো আমরা সবাই জানি যে ওই সময় বহু নির্যাতন, অত্যাচার, জাসদের হাজার হাজার নেতা কর্মীকে খুন, অনেক কিছুই হয়েছিল। সেই রক্ষী বাহিনীর প্রভাব মুক্ত একটা শক্তিশালী আর একটা পেশাদার সেনাবাহিনী গড়ে তোলা, এটাই উনি ওই সময় সবচাইতে জরুরি হিসেবে নিয়েছিলেন। 1975 সালের 2রা নভেম্বর সেনা প্রধান জিয়া রহমান সাহেবকে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়। এখন 1975 সালের 5ই ফাইমা নাসরিন নভেম্বর, মুন্নি, আমরা পেছনের ইতিহাস থেকে একটু সামনে আসতে না চাই, মানে ওই যে বর্তমান ওনারা জায়গাটা যেহেতু একটু বলেছে, আপনি স্পষ্ট আচ্ছা করেছেন। বেশ শুনেন, কিছু ঠিক বিষয়ে আছে, আপনার বক্তব্য আমরা ঠিক বুঝতে আছে, পেরেছি এবং এই আচ্ছা বক্তব্যগুলো ঠিক আমরা আছে, হরহামেশাই শুনি আপনাদের পক্ষ জানি, থেকে। কিন্তু আমরা ওনারা যদি বারবার বর্তমান বলে। অবস্থাটা একটু ফিরে আসি, আমাদের সময়ও আচ্ছা, খুব সংক্ষিপ্ত। আমাদের আরেকজন বক্তা কি বললেন যে বিএনপি বললেই পাকিস্তানি, পাকিস্তানি বিএনপি। তো পাকিস্তানি হওয়ার আমাদের দরকার নেই, আমরা বাংলাদেশেই থাকতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল আপনাদের পাকিস্তানও পরবর্তী আমার আন্দোলন যাওয়ার এবং দরকার নেই, রাজনীতির যে কৌশল কিংবা সেটা আর সম্পর্কে অন্য বলবেন। কোনো দেশের অঙ্গরাজ্য আমাদের হওয়ার দরকার নেই। আমরা চেয়েছি, জনগণ প্রত্যাশা করেছিল, যেমন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বললেন ভারতকে সারা জীবন মনে রাখার মতন ওনার অনেক কিছু দিয়েছে। এখন ট্রানজিট, বাণিজ্য, কানেক্টিভিটি, 7 রাজ্যের আমরা মনে হয় নিরাপত্তা, আলোচনা নদী, থেকে দূরে সমুদ্র, চলে যাচ্ছি। বন্দর, না না শুনেন, এগুলো সবকিছুই রেমিটেন্স, অবাধ রাজনৈতিক নিয়ন্ত্রণ, যাই হোক আমরা বাংলাদেশেই থাকতে চাই। দেখেন, 12 বছর ক্ষমতায় যেভাবেই হোক, ভোট কিংবা প্রতিদ্বন্দ্বিতা যাই হোক, আওয়ামী লীগ এই যে আছে, জামাতকে নিয়ে কথা আপনাদের বলছে, আগামী পরিকল্পনা জামাতকে শুনবো, কিন্তু 30 তারা সেকেন্ড। নিষিদ্ধ করেনি আওয়ামী লীগও, কাজেই ওই বলার জন্য কথা বলার দরকার নেই। বেগম খালেদা জিয়া 3বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে কি বললেন? দণ্ডিত আসামি। তো মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান আমলে একই তো অবস্থা আমরা আর হয়েছিল, সেই তারপর জায়গায় কি যেতে চাচ্ছি হয়েছে? না। না দাঁড়ান, অসংখ্য ধন্যবাদ। তারপর দাঁড়ান, আপনাকে শেষ করতে হবে। মূল অবস্থাটা কি? জি, আজকে বাংলাদেশে কি 30 সেকেন্ড। গণতন্ত্র আছে? আজকে বাংলাদেশে আইনের শাসনের সূচকে আমরা কোথায়? জি জি, আজকে এই আমাদের বিষয়গুলো বলেছেন এম এ মানবাধিকারের আজিজও অবস্থাটা বলেছেন কি? এই বিষয়গুলো। কাজেই আমি আর এর আমরা পুনরাবৃত্তি চাচ্ছি না। আমি একটু অধ্যাপক অপুকিলের কাছে শুনে আসি। অধ্যাপক অপুকিল, যারা যারা যখন রাষ্ট্র ক্ষমতায় যখন দখল করে রেখেছিল, তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তাকে হত্যা করবার জন্য হাওয়া ভবনে বসে প্ল্যান করে তারপরে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা জি চালিয়ে সেটাই সুভাষ সিংহ রায় বলেছেন। হত্যা করলো। 500 নেতাকর্মী হত্যা করলো এবং জননেত্রী শেখ হাসিনাকে এই হত্যার যে পরিকল্পনাকারী তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করলো এবং মামলা পর্যন্ত নিতে তারা দেয়নি। তারা আমাদেরকে বলছে আইনের শাসনের কথা এই টকশোতে শেখাচ্ছে। আর গণতন্ত্র আছে কিনা সেটা কোশ্চেন করছে কারা? সামরিক গহ্বর থেকে যাদের জন্ম, পাকিস্তানি ক্যান্টনমেন্ট থেকে যাদের যে দলটির জন্ম, যে না দলটি জানিও না, বাংলাদেশের মানুষের রক্ত খেয়ে খেয়ে নিজেদের আখের গুছিয়েছে, এখন বিদেশ বিভুঁয়ে আছে। দণ্ডপ্রাপ্ত আসামি বলা আমার যদি আইনগতভাবে অপরাধ হয় সেটি আমি স্বীকার করব, কিন্তু এই কথাটি, সত্যি কথাটি স্বীকার করতে কেন তাদের লজ্জা? সেখানে বেগম খালেদা জিয়া কিন্তু সেটি মর্মে মর্মে উপলব্ধি করছেন এবং কৃতজ্ঞতা স্বরূপ জননেত্রী শেখ হাসিনা যে তাকে করুণা করে দণ্ড স্থগিত করছেন, করুণা, তিনি কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না। দিচ্ছেন কারা? গুরুমারা শিষ্যরা। ওনারা বলছেন না হ্যাঁ বেগম খালেদা জিয়ার দণ্ডপ্রাপ্ত আসামি, এটা বলা আমার ভুল হচ্ছে। আর ভারতের সঙ্গে যখন এই কথা আসে, তখন যখন পাকিস্তানের সঙ্গে মিলিয়ে ফেলা হয়, পাকিস্তানের তুলনায় ভারত যখন চলে আসে, এদের তখন আমি মনে করি এদের অস্থি মজ্জায় রক্ত মাংসে সবকিছুতে এরা স্বাধীনতা বিরোধী আদর্শের বিশ্বাসী মানুষ। কাজে এদের সঙ্গে কথা বলে তর্ক করে আমি অসংখ্য ধন্যবাদ, আমাদের মনে শেষ করি করতে হচ্ছে। অধ্যাপক অপুকিল, আমি একটু না। আর এই যে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বললেন,
জিয়াউর রহমান এই করেছেন সেই করেছেন, সেনাপ্রধান 30 হয়েছেন, সেকেন্ড। এই হয়েছেন। কথা পরিষ্কার, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক রশিদ তারা বলেছেন বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জেনারেল জিয়াউর রহমান জড়িত, তাদের নির্দেশে খুন করেছেন। এবং খুন করবার পর বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি পুরস্কার দিয়েছেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন, যেন বঙ্গবন্ধুর খুনিদের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করতে হচ্ছে। অধ্যাপক বকুল, আমি আপনাকে থামাতেই হচ্ছে। আমি একটু যারা সুভাষ সিংহ রায়, আমরা শেষ করব, যে প্রত্যাশার কথা শুনতে চাই। প্রত্যাশা যে কথা আপনি বলছেন, এটা ব্যাপারটা বলাটা খুব জটিল। জটিলের কারণে বিভাজন রেখাটা খুব স্পষ্ট, কিন্তু তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না। বিভাজন রেখাটা খুব স্পষ্ট, এবং সেখানে দুইটি রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে, এবং সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে, অনেকে বলে থাকেন সরকারি দল আওয়ামী লীগ, আর আমি বলি সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে বিএনপির। কোন দৃষ্টি? এই কারণে আমি বলি, এই কারণে যে আপনি অতীতে যে সমস্ত দুর্ঘটনা ঘটিয়েছেন, অতীতে যে সমস্ত অপকর্ম করেছেন, এবং এই বিভাজন রেখা স্পষ্ট করবার জন্য যা যা করেছেন, সেটার ব্যাপারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, এবং এটার জন্য আপনাকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আমার হাতে একটি বই আছে, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কি তারেক রহমান সাহেব লিখেছেন, স্বাধীনতার ঘোষক। এখানে বলেছেন বঙ্গবন্ধু নাকি পাক বন্ধু। এই বইয়ের মধ্যে আছে, পড়বো? দরকার নেই, যদিও আদালত নিষিদ্ধ করে দিয়েছে। জি, সুতরাং আদালত নিষিদ্ধ একটা বিষয়। যাই হোক, তা সেই জায়গায় যদি থাকেন তাহলে আপনি ওই রাজনীতির ধারায় ফিরতে পারবেন না। আর একটা কথা বলি, বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি, জোর দিয়ে বলছি, বঙ্গবন্ধু সমস্ত দলের প্ল্যাটফর্মকে এক করেছিলেন। আর মুন্নিয়াপা একটা কথা বললেন খুব কায়দা করে, যে সরকারি দলের সরকারি চাকরিজীবী হয়ে নাই, প্রতিটি যে বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানরা কিন্তু বাকশালের গভর্নর শেষ করতে হবে। উপপ্রধান হিসেবে একমাত্র জিয়াউর রহমান ছিলেন। অতএব এটা সত্য, সত্যটাকে মানতে হবে। আর একটি ব্যাপার, যে আজকের এই যে বাস্তবতায় আপনি যে খুনিদের লালন পালন কিন্তু ধারাবাহিকতা এখনো করছেন। আপনি রংপুরের উপনির্বাচনে বঙ্গবন্ধুর খুনির স্ত্রীকে আপনি আবার মনোনয়ন দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আর শেষ করব, অতএব সেই জায়গাগুলোতে আপনি থামতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা, তত্ত্বাবধায়ক সরকার 3 বার নির্বাচন হয়েছে। জি জি, 96-এ প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, 2001-এ বিএনপি ক্ষমতায় এসেছে, 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। কারণ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারটি তত্ত্বাবধায়ক ছিল না। জি, তার প্রতিবারই কিন্তু আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে। আমার মতে যে আপনার নিবন্ধিত দল, সব দল না হলেও অন্তত বিএনপি এবং আওয়ামী লীগ, আপনার তাদের ভিতরে যে ডিফারেন্স, এটা আলোচনা করে সমাধান করতে হবে। এবং তাদের কারণে, দুই দলের কারণে আজকে জাতি সাফার করছে। কোনো না কোনোভাবে জাতি কিন্তু যতই বলেন সমর্থন করলেও জাতির ভিতরে কিন্তু প্রশ্ন আছে, যে এই দুই দলের কারণে জাতি আজকে বন্দী। সুতরাং তাদেরকেই সমাধান করতে হবে, এটা আপনি আমি পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। বিএনপির উপর আস্থা রাখে না। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।